শুরু করছি স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1xBet। আর আজকে 1xBet এই অ্যাপটা কি করে ডাউনলোড করতে হবে সেটা একটু দেখে নিন। লিংক যদি থাকে লিংকে ক্লিক করতে হবে, তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে। যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে। ওপেন অপশনে ক্লিক করুন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন। তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে। তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে। আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে। স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। গঙ্গা বনাম পদ্মা এই লড়াইয়ে আসছি, কারণ আগামীকাল ভারত বনাম বাংলাদেশের লড়াই। আর অলরেডি আমরা জানি যে ভারত প্রথম ম্যাচ সুপার 8-এর প্রথম ম্যাচ জিতেছে, মানে ম্যালকম মার্শালের দেশ থেকে এখন অ্যান্টিগা ভিভ রিচার্ডসের দেশে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু এত সহজে ছাড়বে না। এই দ্বৈরথ নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ জয়তী। খুবই এই দ্বৈরথটা ঘিরে ইউজুয়ালি অন্য বছর আরও বেশি উত্তাপ থাকে, এবার একটু কম। কিন্তু কোনোভাবে যদি বাংলাদেশ যদি ভালো খেলে ম্যাচে বা যদি জিতে যায় তাহলে কি হবে আমি জানি না। সোশ্যাল মিডিয়ায় অলরেডি তারা রোহিত শর্মাকে নানান কথা বলছেন যে 2015 বদলা নেব। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে এই টুর্নামেন্টে ভারত এখনো অবধি অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে, অনেক স্বয়ংসম্পূর্ণ থাকছে। শুধু 2-3টে জায়গা ভারতের খুব প্রবলেমেটিক মনে হচ্ছে, যে জায়গাগুলো ইমিডিয়েট অ্যাটেনশন দিতে হবে, কারণ তুমি 24 তারিখে খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। সো বাংলাদেশটা বেসিক্যালি তোমার অনেকটা, এটা তুমি জিততে চাও, জিতে সুপার 8 তুমি সুপার 4-এ মানে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চাও। একই সঙ্গে তোমার যা পরীক্ষা নিরীক্ষা হালকা দেখে নেওয়ার, এটা তোমার শেষ সুযোগ, কারণ এরপর অস্ট্রেলিয়া ম্যাচে তুমি পরীক্ষা করতে পারবে না, সেমিফাইনালে তো পরীক্ষা করার প্রশ্নই নেই। লাস্ট সুযোগ তো তুমি যশস্বী জয়সওয়ালকে খেলাবে, তুমি শিবম দুবেকে বাদ দেবে, তুমি কি করবে, সঞ্জু স্যামসনকে আনবে, কি করবে, এটার লাস্ট সুযোগ কালকের ম্যাচে অ্যান্টিগা ভারতকে দিচ্ছে। একদমই লাস্ট সুযোগ। এবং আমি একটা স্ট্যাটস দিচ্ছি, ভারতীয় ওপেনিং পার্টনারশিপ যেটা হয়েছে, সেই যে স্ট্যাটস সেটা হচ্ছে যে প্রথম ম্যাচ ভারত বনাম আয়ারল্যান্ড, প্রথম ম্যাচে বিরাট কোহলি রোহিত শর্মার পার্টনারশিপ 22। দ্বিতীয় ম্যাচ ভারত বনাম পাকিস্তান, সেখানে পার্টনারশিপ 12। ইন্ডিয়া ভার্সেস ইউএসএ এখানে পার্টনারশিপ 1, এবং ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান এখানে পার্টনারশিপ 11। মানে বলতে গেলে 25 রান পেরোয়নি এই ওপেনিং পার্টনারশিপ। অবশ্যই কিন্তু চিন্তার বিষয়, ভারত বাংলাদেশ ম্যাচে এই একই ওপেনিং পার্টনারশিপ দেখছেন। অ্যাবসলিউটলি, তুমি বলছো 22, 12, 1, 11 অ্যাবসলিউটলি শকিং। এবং আরেকটা প্রবলেম হচ্ছে যে টি20তে কখনো রোহিত শর্মা বিরাট কোহলি একসঙ্গে ওপেন করেননি। এই কম্বিনেশনটা এমনভাবে হয়েছে যে বিরাট কোহলি গোটা আইপিএলে দুর্ধর্ষ খেলেছেন, আর রোহিত শর্মাকে ওপেনিং জায়গা থেকে তুমি নড়াবে না। সো এই দুজন তথাকথিত প্রবীণকে একসঙ্গে আনা হয়েছে। বাট ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে 4টে ম্যাচ হয়ে গেল, 4টে ম্যাচ অনেকটা সময়। এবার একটা অপশন তোমার হতে পারে যে তুমি এই সত্ত্বেও তুমি খেলিয়ে যাবে। এবার কী জানো তো, তোমার একটা ট্রাস্টেড ওপেনিং কম্বিনেশন যখন অনেক সময় রান পায় না, তুমি তাদের রেখে দাও এটা বলে যে এরা তো অনেকবার ডেলিভার করেছে। প্রবলেম হচ্ছে যে এই জুড়ি ডেলিভার করেনি কখনো, কারণ এরা একসঙ্গে খেলেইনি। এবারই প্রশ্ন যে তাহলে তুমি কি করবে। তুমি 3 নম্বর এবার যদি তুমি চেঞ্জ করতে চাও, 3 নম্বরে ঋষভ পান্ত বাহাতি, তা আমার মনে হয় যে কোথাও যদি চেঞ্জ করতে হয় এই ম্যাচেই করতে হবে। শিবম দুবে যদি বল না করেন, শিবম দুবেকে নিয়ে কোনো লাভ নেই। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালকে তুমি ওপেন আনতে পারো রোহিত শর্মার সঙ্গে। 3 নম্বরে বিরাট কোহলি, আবার 4-এ না হয় ঋষভ পান্তকে নিয়ে এলে, অর্থাৎ তুমি প্রথম 4-এর মধ্যে একটা বাহাতি পেয়েই যাচ্ছ যশস্বী জয়সওয়ালকে, তারপর তো ঋষভ পান্তকে পাচ্ছ। কিন্তু প্রশ্ন হচ্ছে যশস্বী জয়সওয়ালেরও কিন্তু আইপিএল ফর্ম খুব একটা ভালো ছিল না, কাজেই তুমি কি করবে, এটা খুব ট্রিকি একটা সিচুয়েশন। অবশ্যই। তবে যশস্বী জয়সওয়ালের জন্য অবশ্যই ব্যাট ধরেছেন এবি ডিভিলিয়ার্সও। দেখা যাক যশস্বী জয়সওয়াল আসেন কিনা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে
রিঙ্কু সিং এর নামটাও কিন্তু উঠছে। শিবম দুবে যেহেতু ফর্মে নেই, তার একটা ম্যাচ বাদ দিলে খুব একটা কিছু ব্যাটিংয়ে করতে পারেননি। এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রিঙ্কু সিংকে কি কোনোভাবে আনা সম্ভব? রিঙ্কু সিং স্ট্যান্ড বাই, তুমি স্ট্যান্ড বাইকে কি করে টিমে ঢোকাবে? রিঙ্কু সিংকে তুমি যদি নিতে হয়, তোমার তো প্লেয়ার একজন বেড়ে যাচ্ছে, সেটা আইসিসি অ্যালাউ করবে কেন? স্ট্যান্ড বাই ইউজুয়ালি থাকে যে সে কোনো প্রবলেম হলে, চোট আঘাত হলে। শিবম দুবেকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো কারণ ঘটেনি, তাহলে শিবম দুবেকে দেশে ফিরিয়ে দিতে হবে যে চোট লেগেছে বলে। আমার মনে হয় না, জানি না সেরকম কোনো সম্ভাবনা আছে বলে। বাট আমার প্রশ্ন যে শিবম দুবে যদি বলই না করেন, তাহলে শিবম দুবেকে রেখে কি হবে? হ্যাঁ, তুমি বলতে পারো যে একটা ম্যাচে রান করেছে, আমি ওর ওপরই কনফিডেন্স রাখবো। কিন্তু এগেন মুশকিল হচ্ছে, শিবম দুবে গত 10টা ম্যাচে একটা 50 করেছেন। ভারতীয় দলের সমস্যা এটাই যে ভারতীয় দলের রোহিত শর্মা বলো, শিবম দুবে, যশস্বী জয়সওয়াল, এরা কেউ বেশ অনেক দিনই ফর্মে নেই। যে ফর্মে নেই অথচ তোমার হয়ে খেলে দিয়েছে সে হচ্ছে হার্দিক পান্ডিয়া, দুর্ধর্ষ খেলে দিয়েছেন। কিন্তু বাকিরা সেই অর্থে ফর্মে নেই, এবং সেই জন্য আবার বলছি যে কম্বিনেশনটা খুব ক্রিটিক্যাল, যে তুমি বিরাট কোহলি রোহিত শর্মা রাখবে কি করবে। রাহুল দ্রাবিড়কে এই পরিস্থিতিতে, এটা একটা খুব সেন্সিটিভ মানে সিচুয়েশন, কারণ দুজনই সিনিয়র, তুমি রোহিতকে সরাতে পারবে না। এবার তোমায় বিরাটকে গিয়ে বলতে হবে তুমি কি তিনে খেলবে, এই কনভারসেশনটা রাহুল দ্রাবিড়কেই করতে হবে, আর কেউ এটা করতে পারবে বলে আমার মনে হয় না। বিরাট সেই কনভারসেশনে রাজি হবেন? উনি বলবেন আমি তো আইপিএলে 700-র উপর রান করেছি, তাহলে 3 নম্বরে গেলে রোহিত 3 নম্বরে যাক। সো জানি না, এইটা এবার ইট ইজ এ রাহুল দ্রাবিড় সিচুয়েশন মোর দেন রোহিত শর্মা বিরাট কোহলি, তিনি কিভাবে সামলান। একেবারে রাহুল দ্রাবিড়ের দিকে নজর থাকবে, কি স্ট্র্যাটেজি তিনি নেন, এবং রোহিত শর্মার কি স্ট্র্যাটেজিও নয়, ম্যান ম্যানেজমেন্টে সিনিয়রদের কিভাবে সামলান এই সিচুয়েশনে। একেবারেই। এরপর রোহিত শর্মার কথায় আসছি, তিনি অবশ্যই একটি ম্যাচে অর্ধশতরান করেছেন, তবে বাঁহাতি সিমারের বিরুদ্ধে, বাঁহাতি পেসারের বিরুদ্ধে তিনি কিন্তু একেবারেই স্বচ্ছন্দ বোধ করছেন না। যদি ভুল না হয় 9 বার আউট হয়েছেন এই মৌসুমে। রোহিত শর্মার প্রবলেমটা কোথায়? মুস্তাফিজুর রয়েছেন বিপক্ষে, 9 বার আউট হয়েছেন, অ্যাভারেজ রান 20। আমার মনে হয় প্রবলেম যেটা হচ্ছে রোহিত বিরাটে, যে ওয়ার্ল্ড কাপের সময় সুস্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে রোহিত শর্মা চালাবেন আর বিরাট কোহলি তিনি একটা দিক ধরবেন, তাকে ঘিরে বাকি যেসব ব্যাটিং হানাদার যারা, তারা হানা দেবেন বিপক্ষে। এবারে না সুস্পষ্ট নীতি নেই যে কে মারবেন কে ধরবেন, এরা বেশি নিজেদের সঙ্গে খেলেনও নি, ওদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটাও নেই যেটা অনেকদিন ওপেনিং কম্বিনেশন খেললে হয়। তাই বারবার প্রবলেম হচ্ছে, দুজনেই চেষ্টা করছেন, হচ্ছে না, আটকে যাচ্ছেন। সো কোথাও একটা রোহিত শর্মা বাঁহাতিদের বিরুদ্ধে এই সিজনে 9 বার টি20 ক্রিকেটে আউট হয়েছেন, অ্যাভারেজ মাত্র 20। ক্লিয়ারলি একটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা উনি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে অনেকটা সারিয়ে নিয়েছিলেন। আমার মনে হয় কোথাও একটা উনি তাড়াতাড়ি মারতে যাচ্ছেন। অনেকে হয়তো বলতো যে তুমি বাঁহাতিকে দেখে খেলো, রাইট হ্যান্ডারকে মারো শুরুর দিকে, কিন্তু তিনি সেটা করছেন, তিনি বাঁহাতিকেই অ্যাটাক করছেন, যেহেতু বিরাট কোহলি উল্টো দিকে খুব একটা রান পাচ্ছেন না। কাজে এই ওপেনিং কম্বিনেশনে কিন্তু ভারত কোথাও একটা ধুন্ধুমার একটা মোমেন্টাম যে তৈরি হবে, সেটা কোথাও তৈরি হচ্ছে না, এবং এটা বিপজ্জনক হতে পারে যখন তুমি অস্ট্রেলিয়াকে খেলবে, ওয়েস্ট ইন্ডিজকে খেলবে, ইংল্যান্ডকে খেলবে তখন। একেবারে রোহিত শর্মা বিগ ম্যাচ প্লেয়ার, এবং 2015 বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছিলেন, এবং তার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কিন্তু লড়াই শুরু হয়ে গেছে, মানে গঙ্গাপার এবং পদ্মাপার দুপার থেকে কিন্তু লড়াই চলছে। তো রোহিত শর্মা অবশ্যই নিজের সেরাটা দিতে চাইবেন আগামীকাল। এরপর যেটা বলবো, এরপর জসপ্রীত বুমরা, মানে পিচ নিয়ে কোনো ব্যাপার নেই, যে কোনো পিচে ফেলে দিন জসপ্রীত বুমরাকে। জসপ্রীত বুমরা কিন্তু নিজের সেরা ছন্দে বোলিং করবেন। গতকালের ম্যাচেও তার ফিগার হচ্ছে 4 ওভার 1টা মেডেন 7 রান 3টি উইকেট। গ্যারি সোবার্স বসে দেখছেন জসপ্রীত বুমরাকে। ওয়েসলি হল বলেছেন আমি আপনার বিরাট ফ্যান। জসপ্রীত বুমরা কি বলবেন? কি আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ এত সব ফাস্ট বোলার উপহার দিয়েছে ভারতকে, প্রচুর যন্ত্রণা উপহার দিয়েছে, প্রচুর রক্ত উপহার দিয়েছে ভারতকে, রক্ত নিয়ে গেছে তাদের বোলারদের, বল কখনো নাকে লেগেছে, মাথায় লেগেছে। জসপ্রীত বুমরাকে কাউকে হয়তো মারেন না, কিন্তু জসপ্রীত বুমরা যে ম্যাজিকটা, ভারতীয় পেস বোলারের ম্যাজিকটা ওয়েস্ট ইন্ডিজ এখন অবাক হয়ে দেখছে। কখনো তার নাম স্যার গাফিল সোবার্স, কালকে যিনি বসেছিলেন মাঠে, কখনো তার নাম স্যার ওয়েসলি হল, এরা বসে, জোয়েল গার্নাররা বসে দেখছেন যে এরকম একজন বোলার, যে জসপ্রীত বুমরা আমি হিসেব দেখছিলাম 8টা উইকেট টুর্নামেন্টে নিয়েছেন, ইকোনমি রেট 3.46। এটা স্কুল লেভেলে সচিন টেন্ডুলকারের ব্যাটিং রেকর্ডের মতো, অবিশ্বাস্য। জসপ্রীত বুমরা কিন্তু দেখার, যে বুমরাকে নকআউট ম্যাচেও কিন্তু একই রকম পারফর্ম করতে হবে, কারণ তোমার বোলিংটা অনেকটা জসপ্রীত বুমরার উপর নির্ভরশীল, স্পেশালি তুমি যদি দুটো পেসারে খেলো। হার্দিক পান্ডিয়া তোমার থার্ড পেসার, কিন্তু জসপ্রীত বুমরা ফর্মটা যদি অব্যাহত থাকে ভারতের খুব ইম্পর্টেন্ট, কারণ উনি ভারতের মেইন স্ট্রাইক বোলার। একেবারেই একটি ফোন নেব আমরা। ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে কি প্রশ্ন শুনবো?
কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, সব্যসাচী দত্ত। বলুন, প্রশ্ন কি? বলছি লাস্ট 2013 সালে আইসিসি ট্রফি জিতেছিল ইন্ডিয়া, তো আমরা কি এইবার মানে ভাবতে পারি যে আশা রাখতে পারি যে ইন্ডিয়া এবার জিতবে বিশ্বকাপ? কেননা 2023-এও হেরে গেল ফাইনালে। আমি বলবো ওয়ানডে টুর্নামেন্ট ভারতের জেতার আশা, বোধহয় শুভ্রাজিবাবু আপনার প্রশ্ন শুনলাম, আমি বলবো 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ ভারতের জেতার চান্স বেশি দেন টি20 ওয়ার্ল্ড কাপ ছিল, অন্তত কাগজে কলমে। মাঠে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কারণ টি20 ক্রিকেটটা এখন যে জায়গায় গেছে তাতে ভীষণ পাওয়ার, হিটিং, অ্যাথলেটিসিজম এগুলো ভীষণ দরকার। যেরকম হকিটা যখন ঘাসে খেলা হতো একরকম ছিল, যখন সেই মুহূর্তে অ্যাস্ট্রোটার্ফে চলে গেল অন্যরকম হলো। সো এখানে কাগজে কলমে যদি আমায় জিজ্ঞেস করেন, আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ কি অস্ট্রেলিয়া কি ইংল্যান্ড হয়তো ভারতের চেয়ে সামান্য এগিয়ে, কিন্তু টি20 ক্রিকেটে আবার অনেক কিছু অঘটন তো ঘটতে পারে। কাজে আমরা আশা করব যে ভারত নিশ্চয়ই আইসিসি ট্রফি, খরা যে চলছে 11 বছরের, সেটা পুনরুদ্ধার করবে, খরাটাকে কাটাবে। কিন্তু আপনি যদি আমায় জাস্ট বিশ্লেষক হিসেবে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে 100 ভারতের উপর বাজি ধরবো না। আমি এটুকু বলবো ভারত প্রচণ্ড লড়াই করবে, একজন কন্টেন্ডার, ফেভারিট বলতে পারছি না। অবশ্যই 2013-তে সেই শেষবার আইসিসি ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত, এবং এবার অবশ্যই আশা রাখছে প্রত্যেক ভারতবাসী 2024-এ ভারত জিতবে রোহিত শর্মার হাত ধরে। এই মুহূর্তে আরও একজন ফোন করছেন ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে। কি প্রশ্ন আপনার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি আপনার টিভির সাউন্ডটা যদি একবার মিউট করেন এবং আপনার প্রশ্নটা। হ্যাঁ, আমি প্রশান্ত বিশ্বাস বলছি, বসিরহাট ভ্যাবলা থেকে। প্রশ্ন কি? প্রশ্ন আপনার? বলছি যেভাবে 50 ওভারের বিশ্বকাপটা একেবারে ভারতের হাতছাড়া হয়ে গেল, তো সেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে টি20 বিশ্বকাপটা অন্তত ভারত আসবে, যতগুলো টিম পারফরমেন্স করছে আমাদের ধারণা যে তার মধ্যে বেস্ট তার থেকে অনেক বেশি এগিয়ে আমাদের ইন্ডিয়া টিম। সুতরাং আমরা আশা রাখবো যে অবশ্যই এবার একটা ছোট হলেও টি20 বিশ্বকাপটা ভারতে আসবে। ভারতীয় টিমের উপর আমরা ভীষণ আশাবাদী। তবে প্রথম দিকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি জুটি এখনো পর্যন্ত কিন্তু আমাদের সেই আশার জায়গায় নিয়ে যেতে পারেনি। ক্রিকেট বিশেষজ্ঞ রয়েছেন, আমরা দাদার কাছ থেকে শুনবো যে এই জুটিটা কিন্তু এখনো টি20 ওয়ার্ল্ড কাপে সেইভাবে তাদেরকে মেলে ধরতে পারেনি। তাদের যে ঘাটতির জায়গাটা সেই বিষয়ে যদি বলেন, এবং আমরা আশা করবো যে সেই ঘাটতি মিটিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি শুরুর দিকটা অন্তত ইন্ডিয়া টিমকে আরো স্ট্রং রাখবে। নদিয়া, বসিরহাট, বিভিন্ন জায়গা থেকে মানুষ একই সুর কিন্তু সবার গলায়, যে 11 বছরের খরাটা যাতে কাটে, এবং 11 বছরের খরাটা কাটানো কিন্তু খুব সহজ নয়, স্পেশালি টি20 ক্রিকেট। আমি আবার বলছি, এটা যদি টেস্ট ক্রিকেট হতো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যদি ওয়ানডে টুর্নামেন্ট হতো, আমি বলতাম ভারতের যথেষ্ট আশা আছে। এই লেভেল অফ ক্রিকেটে, টি20 ক্রিকেটে তুমি যদি আইপিএলও দেখো, প্রচুর সময় বিদেশিরা পারফর্ম করেন। আজকে KKR জিতেছে, তুমি ফিল সল্টের পারফরমেন্স দেখো, আন্দ্রে রাসেল দেখো, সুনীল নারিন, এই 3টে বিদেশি প্লেয়ারকে তুমি যদি KKR থেকে সরিয়ে দাও, KKR চ্যাম্পিয়ন হতে পারবে? প্লে অফেই যেতে পারবে না। সো এই বিদেশি প্লেয়াররা আইপিএল একটা বিশাল ক্রুশিয়াল রোল নেন, আমরা সেটা সবসময় বুঝতে পারি না। এমনকি মিচেল স্টার্ক যেরকম ফাইনালে যেরকম বোলিং করেছেন। সো এই বিদেশিরা কিন্তু বিদেশি দলেই খেলছেন, এটা তো আইপিএল নয়। কাজে এখনও আবার বলছি, খাতায় কলমে ভারত ফেভারিট নয়, ফেভারিটের খুব কাছাকাছি। যে 4টে দল ফেভারিট হয়তো তার মধ্যে একটা। আর সেকেন্ড হচ্ছে ওনার প্রশ্ন বিরাট কোহলি এবং রোহিত শর্মা, সেটা তো আমরা আলোচনা করছি যে বিরাট কোহলি রোহিত শর্মাটা একটা সত্যি একটা উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। এবং আমি বারবার বলছি, আরও বেশি বিষয়, এরা যেহেতু একসঙ্গে খেলেন না। তুমি এরম বলতে পারবে না যে আরে ওরা তো 6 মাস আগে কোচিতে রান করেছিল, 5 মাস আগে লর্ডসে করেছিল, ওরা তো আগে কোনো ব্যাকগ্রাউন্ড আর কিছু নেই, কারণ এটা প্রথম এসছেন। এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে জমছে না। অ্যান্টিগা কিন্তু ব্যাটসম্যান সহায়ক উইকেট, ওই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি রান উঠেছে যে কটা মানে মাঠে, তার মধ্যে এটা সেকেন্ড। কাজে ব্যাটিং সহায়ক পিচে যদি ওরা পুনরুদ্ধার করতে পারেন, যদি রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেই গিয়ে রাহুলকে বলেন যে না আমরা ফেয়ারলি কনফিডেন্ট যে আমরা পারবো, আরেকটা সুযোগ দিন, তাহলে হবে। আদারওয়াইজ হয়তো পরিবর্তনের সময় এসছে একেবারে। এবং ভারতীয় বোলিং বিভাগ নিয়ে একটু প্রশ্ন করবো গৌতম দাকে, সেটা হচ্ছে যে এখানে কি টিম কম্বিনেশন হতে পারে? 3 স্পিনার 2 পেসার, যেটা নাকি আমরা গত ম্যাচে দেখেছি যে মোহাম্মদ সিরাজের জায়গায় কুলদীপ যাদব এসছেন, চায়নাম্যান এসছেন। অ্যান্টিগাতেও কি একই রকম টিম কম্বিনেশন নিয়ে নামেন, নাকি এখানে কোনো পরিবর্তন হতে পারে বোলিং ডিপার্টমেন্টে?
দেখো আমার মনে হচ্ছে স্পিনারে অক্ষর প্যাটেল আর জাডেজা দুজনেই খেলবেন, যদিও ব্যক্তিগতভাবে আমি জাডেজাকে বসানোর পক্ষপাতী। টিম ম্যানেজমেন্টের ইয়ে হচ্ছে যে আমরা 9 নম্বর অবধি ব্যাটসম্যান রাখবো, 9 নম্বর অবধি আমার 9 নম্বরে অক্ষর প্যাটেল ব্যাট করবে, আনলেস ওকে আমি ফ্লোটার হিসেবে আগে তুলে আনি। সো এটাই যদি সিদ্ধান্ত হয় তাহলে তুমি ধরে নাও জাডেজা অক্ষর প্যাটেল সব ম্যাচেই খেলবেন। এবার তোমার প্রশ্ন যে তুমি থার্ড পেসার খেলাবে না কুলদীপকে খেলাবে, এবার নির্ভর করছে উইকেটের উপর। সারফেসে যদি মনে হয় যে টার্ন আছে বা 50-50 সারফেস, তুমি তাহলে স্পিনার খেলাবে। যদি মনে হয় সিম সহায়ক সারফেস, যেটা নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে যেটা ছিল নিউ ইয়র্কে, তাহলে কিন্তু সিরাজ খেলবেন। হিসেবটা খুব পরিষ্কার, একদম পরিষ্কার হিসেব। আমি একটু স্ট্যাটস বলে দিই যে ভারত বাংলাদেশ টি-20 ক্রিকেটে এখনো পর্যন্ত 13 বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত 12 বার জিতেছে, একবার বাংলাদেশ জিতেছে। তবে টি-20 ফরম্যাটটা এমন ফরম্যাট, কখন কি হয় কিছু বলা যায় না। কিন্তু এই যে 12 বার জিতেছে, এটা কিন্তু ফেসবুকে বাংলাদেশের সমর্থকদের লেখাপত্র দেখলে বোঝা যায় না, তাদের হাবভাব দেখলে আমার মনে হয় যে মাঝে মাঝে, এবং এরা রিয়েল বাংলাদেশ ক্রিকেট ফ্যান কিনা আমি জানি না, এরা জঙ্গি ক্রিকেট ফ্যান। রিয়েল বাংলাদেশ ক্রিকেট লাভার তারা কিন্তু হয়তো এভাবে বিহেভ করবেন না, তারা কিন্তু জানেন যে কার মাহাত্ম্য কীরকম। তারা যেরকম সাকিবকে ভালোবাসেন তেমনি সচিনকেও ভালোবাসেন, তারা যেরকম মাশরাফিকে ভালোবাসেন সৌরভকেও ভালোবাসেন। কাজেই সেই ফ্যান্সদের আমি অনেককে দেখেছি, তারা কিন্তু এই ফেসবুকের উন্মত্ত এই আপলোড করার মানুষ নন, যারা সেই ধোনির বিরুদ্ধে ওই রকম একটা ভিডিও পোস্ট করেছিলেন। তারা আলাদা, নর্মাল ক্রিকেট লাভাররা আলাদা। একদমই, প্রচুর রেসপন্স পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছি। আরো একজন ফোনে রয়েছেন, কি প্রশ্ন, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার দাদা, আমি থেকে বলছি। বলুন প্রশ্ন কি আপনার? হ্যালো, হ্যাঁ প্রশ্নটা বলুন। আমি বলছি আপনার প্রোগ্রাম খুব ভালো একটা প্রোগ্রাম তুলে ধরেছেন, খুব ভালোই লাগলো, ধন্যবাদ। আমি বলছি আমাদের ভারতের যে টিম, এই টিমের প্রথম ওপেনিং যে দুজন ব্যাটসম্যান, ওনারা যদি একটু ভালো খেলেন তাহলে আমরা আশাবাদী যে এই বছর আমাদের টি-20-তে ভারত অবশ্যই বিশ্বকাপ আনতে পারবে। মিঠুন সরকার একই কথা বলছেন, ওরা যদি ভালো খেলেন, ওরা তো খেলতেই চান ভালো, কে খারাপ খেলতে চায়, ভালো খেলতেই চান। এরা এত বড় বড় প্লেয়ার, এরা ভারতীয় ক্রিকেটের কি বলবো, একজন যদি আগ্রা ফোর্ট হন, আরেকজন ইন্ডিয়া গেট, কিন্তু এবং তাদেরও একটা হিউজ, তাদের অহংকার, তাদের রেপুটেশন, সব কিছু তাদেরও ডিফেন্ড করার একটা ব্যাপার আছে। আপনি আমি যতটা চাই, ওরা তার চেয়ে অনেক অনেক বেশি চান ভালো খেলতে, কিন্তু সামহাও কম্বিনেশনটা কাজ করছে না। আর আরও প্রবলেম হচ্ছে, ভারত প্রথম 3টে ম্যাচ নিউ ইয়র্কের যে উইকেটে খেলেছে সেটা তালতলা মাঠের চেয়েও খারাপ তার উইকেট, সেই জন্য ভারত ঠিক করে অ্যাডজাস্ট করতে পারেনি, কনফিডেন্সটা নড়ে গেছে। হয়তো রাহুল দ্রাবিড় ওদের হয়তো আরও একটা ম্যাচ আমার মনে হয় দেবেন অ্যান্টিগাতে, যে এই পার্টনারশিপকে যদি না দেয়, আর যদি যশস্বীকে চেঞ্জ করতে হয় তোমায় কিন্তু যশস্বীকেও সুযোগ দিতে হবে, তখন কিন্তু তোমাকে শিবম দুবেকে চিরতরে বসিয়ে যশস্বীকে নামাতে হবে। এই ডিসিশনটা কি করবেন সেটা দেখা একেবারেই। এবং ভিভ রিচার্ডসের দেশে রিচার্ডসও ব্যাটিং দেখাবেন কিনা বিরাট কোহলি, অবশ্যই সেটা সময় বলবে। এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, কি নাম, কোথা থেকে বলছেন? আমি নারায়ণ অধিকারী, আমি চাঁদপুর হাওড়া থেকে বলছি। আপনার প্রশ্ন? আমি বলছি, যদি রাহুল দ্রাবিড় বা ওই রোহিত শর্মাকে একসাথে, এই রাহুল সরি মানে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে একসাথে ওপেনিং না পাঠিয়ে যদি অন্য কাউকে পাঠানো যায়, আমার মনে হয় সেটা আরো ভালো হয়। এটাই আমার প্রশ্ন হয়। এটা ভারতীয় ক্রিকেট জনতার যে প্রেসক্রিপশন প্যাডটা আছে সেই প্যাডে সবাই লিখছেন যে চেঞ্জ করতে। এবার একটা ক্রিকেট ড্রেসিং রুম কিন্তু সেরমভাবে হয় না। ক্রিকেট ড্রেসিং রুম বা ক্রিকেটে যখন একটা ডিসিশন নেওয়া হয়, তারা তো জনতার আবেগের ওপর নেয় না, তারা তাদের ক্যালকুলেশনের উপর নেয়। এই পুরোটাই নির্ভর করছে আমার ধারণা বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের কনভারসেশনের ওপর। অর্থাৎ বিরাট কোহলি যদি কোচকে বলেন, হ্যাঁ কোচ আমি 3 নম্বরে খেলতে রাজি আছি, তুমি রোহিত আর যশস্বীকে দিয়ে ওপেন করো, আর বিরাট কোহলি যদি বলেন যে না আমি ফেয়ারলি কনফিডেন্ট, তুমি প্রথম 3টে ম্যাচ ধরোই না, তুমি একটা ম্যাচে আমি ফেল করেছি, আমি তো 24 করেছি, 24 বলে 24 করেছি, ওই 3টে যে উইকেটে খেলা হয়েছে সেটা দিয়ে কোনো প্লেয়ারকে জাজ করো না। এবং রাহুল হয়তো একমত হবেন, আমি 24 বলে 24 করেছি, তুমি আরেকটা ম্যাচ দাও, দেখি না পারি কিনা। হয়তো এটাও বলতে পারেন বিরাট। তখন আমার ধারণা রাহুল এবং বিরাটের ওই কথোপকথনটার উপর গোটা ব্যাপারটা নির্ভর করবে, কারণ রোহিত শর্মা 3 নম্বরে নামবেন বলে আমার মনে হয় না। একেবারেই। এবং সমস্ত মানে দর্শকদের প্রশ্ন কিন্তু এই রোহিরাটকে ঘিরেই।
রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ঘিরেই। বিরাট কোহলি অবশ্যই যদি তার রান সংখ্যা দেখি এবারে T20 ওয়ার্ল্ড কাপে তাহলে 1-4-0-24, তবে কে বলতে পারে হয়তো পরের ম্যাচেই দুরন্ত ব্যাটিং করলো বিরাট কোহলি এবং সব সমালোচনার জবাব দিল। এবং মনে রাখো মুস্তাফিজুর কিন্তু ঠোঁট চাটছেন যে রোহিত শর্মার জন্য, মুস্তাফিজুর তৈরি হয়ে আছেন। ফিরে এলাম বিরতির পর। ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে আলোচনা চলছে। ভারত বাংলাদেশ ম্যাচ বলতে গেলে অনেক ম্যাচের স্মৃতি আসে, মানে মনে আসে। 2007 ওয়ার্ল্ড কাপের কথাও মনে আসে, পোর্ট অফ স্পেনের কি তিক্ত অভিজ্ঞতা। তাই বাংলাদেশকে কোনোভাবেই কিন্তু হালকাভাবে নিচ্ছে না ভারতীয় স্কোয়াড। সাকিব আল হাসান, সাকিব সেহওয়াগ আমরা দেখেছি কি হয়েছে। সাকিব আল হাসান কতটা ফ্যাক্টর? সাকিবুল হাসান এই টুর্নামেন্টে খুব একটা ভালো খেলতে পারছেন না। সাকিবুল হাসান অলরেডি সেহওয়াগ বলেছেন যে তার চলে যাওয়া উচিত। সাকিবুল হাসান বলেছেন যে হু ইজ সেহওয়াগ। এবার যে লোকটা 8,500-এর মতো রান করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে, যে 82 স্ট্রাইক রেট রেখে টেস্ট ক্রিকেট খেলেছে, তাকে যদি কেউ বলে হু ইজ সেহওয়াগ, তাহলে মনে হয় সাকিবের বোধহয় রাজনীতিতে গিয়ে একটা শক্তি এবং ঔদ্ধত্য এসে গেছে, তিনি বলতে পারেন হু ইজ সেহওয়াগ। ইভেনচুয়ালি পারফরমেন্স উইল ম্যাটার। এই বাংলাদেশকে আমি দেখেছি 2007-এ পোর্ট অফ স্পেনে ভারতকে হারিয়ে এই ওয়েস্ট ইন্ডিজেই ভারতের স্বপ্ন শেষ করে দিয়েছিল। আমার ধারণা বাংলাদেশ কোচ কালকে ম্যাচের আগে ওই ভিডিওটা দেখাবেন, দেখিয়ে উদ্দীপ্ত করার চেষ্টা করবেন যে 17 বছর আগে আমরা ওইরম শক্তিশালী ইন্ডিয়ান টিমকে হারিয়ে দিয়েছিলাম, তোমরাও পারবে। রাহুল দ্রাবিড় সেদিনের ক্যাপ্টেন, ক্রুশবিদ্ধ ক্যাপ্টেন ওই ম্যাচের পর, তিনি আমার অবশ্যই তার মনে পড়বে যে তার জীবনের সবচেয়ে ট্র্যাজিক মুহূর্তের বীজ বোনা হয়েছিল সেদিন পোর্ট অফ স্পেনে। তিনিও জানেন এই বাংলাদেশের সঙ্গে একটায় পা হড়কালে কি হতে পারে, কারণ তুমি যদি বাংলাদেশ ম্যাচ না যেত তোমার সেমিফাইনাল যাওয়া অনিশ্চিত হয়ে যাবে, জিততেই হবে তোমাকে। ক্যাপ্টেন হিসেবে সেদিন পারেননি, অবশ্যই কোচ হিসেবে পোয়েটিক জাস্টিস পেতে চাইবে অ্যান্টিগাতে রাহুল শরৎ দ্রাবিড়। এই মুহূর্তে প্রচুর প্রচুর ফোন আসছে এবং আরও একটি ফোন এই মুহূর্তে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম? এই মুহূর্তে অবশ্যই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ভারত বাংলাদেশ ম্যাচেই রয়েছি। সাকিব আল হাসান নিয়ে অবশ্যই আলোচনা করেছি। তবে এখানকার উইকেট, অ্যান্টিগার উইকেট সম্পর্কে আপনার কি ধারণা? অ্যান্টিগার উইকেট খুব ব্যাটিং সহায়ক এবং যার নামে স্টেডিয়াম, সেই ভিভিয়ান রিচার্ডস এরম উইকেট ওয়েস্ট ইন্ডিজে পাননি। যদি পেতেন তাহলে তিনি বলগুলোকে বিচে পাঠিয়ে দিতেন, কারণ অ্যান্টিগাতে বলে যে বছরে যতগুলো দিন অ্যান্টিগায় ততগুলো বিচ। তো আমি একজন জিজ্ঞেস করেছিলাম যে তাহলে কি 365টা বিচ? উনি একজন ভদ্রলোক বলেছিলেন তার চেয়ে বেশিও হতে পারে। সো ভিভিয়ান রিচার্ডস ওখানে বিচ ক্রিকেটও খেলতেন, এখন খেলেন কিনা জানি না, খেলতেন। এবং আমার মনে হয় অ্যান্টিগার এখন যা উইকেট হয়েছে তাতে অন্তত বিরাট কোহলিদের দুর্ভাবনার কোনো কারণ নেই একেবারে। এবং যাকে নিয়ে আলোচনা করিনি, হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া কিন্তু আইপিএলের স্মৃতি ভুলে গিয়ে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপে বেশ জন্মনে, সেটা বোলিং দিয়ে হোক বা ব্যাটিং দিয়ে হোক। গতকাল যেমন ব্যাটিংয়ে দুরন্ত পারফর্ম করেছেন। হার্দিক পান্ডিয়াকে নিয়ে আপনার কি মূল্যায়ন? হার্দিক পান্ডিয়া আশ্চর্য করে দিচ্ছেন, দুর্দান্ত বোলিং করছেন এবং পুরো কনফিডেন্স বেরোতে এসে গেছে। আমার মনে হয় জিতে না, ইভেনচুয়ালি ওর সাফল্যগুলো ওয়াংখেড়ের দর্শকদের উৎসর্গ করেন, যারা তাকে মাঠে ট্রোলারদের চেয়েও বেশি বিড়ম্বনার সামনে ফেলেছিল। সারাক্ষণ এলেই হায় হায় হার্দিক করতো। হার্দিক পান্ডিয়া দেশের জার্সিতে বদলে গেছেন, অধিনায়কত্বের প্রেশার নেই, অনেক ফ্রি লাগছে, মনে হচ্ছে একদম রিল্যাক্স তিনি। একেবারে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর ঋষভ পান্থ নিয়ে একটা কথা বলার, যে উইকেট কিপিংটা অবিশ্বাস্যভাবে কিন্তু তিনি ভালো করছেন এবং অনেকটা দূর দৌড়ে ক্যাচ নিচ্ছেন। গতকালেও কিন্তু সেই দৃষ্টান্ত দেখিয়েছেন বার্বাডোসে, অ্যান্টিগাতেও সেই দৃষ্টান্ত দেখাবেন এবং রিভার্স স্কুপ চলবে, রিভার্স সুইপ চলবে, একই সঙ্গে নীল সমুদ্রের মেক্সিকানো ওয়েভও চলবে। ঋষভ পান্থকে নিয়ে কি বলবেন? আমি শুধু বলবো যে অনেক সময় দুর্ঘটনা, চরম দুর্ঘটনায় পড়ে আমরা সমাজের যে কোনো পেশার সঙ্গে জড়িত থাকি না কেন, আমরা মনোবল হারিয়ে ফেলি যে আমাদের বোধহয় শেষ হয়ে গেল, আর আমরা কর্মক্ষমতায় ফিরতে পারবো না। চূর্ণ বিচূর্ণ ঋষভ পান্থ যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে এসছেন, আমি বলবো দুর্ঘটনায় চোট পাওয়া আহতদের জন্য, ফরগেট ক্রিকেটার্স, আহতদের জন্য এর চেয়ে বড় মোটিভেশন নেই। যখন প্রতিটা ঋষভ পান্থ ক্যাচ ধরেন, আমার মনে হয় এক একটা আহত তার জন্য ইন্সপিরেশন পায়। যখন ঋষভ পান্থ ব্যাট করেন, তখন আমার মনে হয় হাসপাতালে বিছানায় যে শুয়ে আছে, যদি টেলিভিশনে দেখে এই ব্যাটিং সেভাবে, ওই লোকটা ইন্ডিয়ার হয়ে খেলতে পারছে বিশ্বমঞ্চে, আমি সুস্থ হয়ে আমার পেশায় জয়েন করতে পারবো না? হিউজলি হিউজলি ইন্সপায়ারিং। একদমই। ঋষভ পান্থ একটা সিনেমা, এই সিনেমা চলতে থাকুক, অ্যান্টিগাতেও চলতে থাকুক এবং 29শে জুন এই বার্বাডোসেও চলতে থাকুক এই সিনেমা। শেষ করছি এখানে। অনেক ধন্যবাদ গৌতম দা আপনাকে। আর গঙ্গা বনাম পদ্মা, এখানেই আজকের মতো ইতি। আর আমরা চাইবো পোর্ট অফ স্পেন যেন অ্যান্টিগায় ফেরত না আসে সেই অশুভ বিকেল। একেবারে পোয়েটিক জাস্টিস হোক রাহুল শরৎ দ্রাবিড়ের। শেষ করছি এখানে। স্টেডিয়াম রুটিন প্রেজেন্টেড বাই 1x ব্যাট। সঙ্গে থাকুন কলকাতা টিভির, দেখতে থাকুন রাত দিন 7 দিন।